আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, খবর হিসেবে এটি পুরনো, কিন্তু যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার যে কার্যকারণ এবং সেই ঘটনার যে প্রতিক্রিয়া, এটি আগামী রাজনীতি নিয়ন্ত্রণ করবে। হয়তো ভালো, হয়তো মন্দ, এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেগুনবাগিচাতে, সেখানে মঞ্চ ৭১ নামে একটি সংগঠন, সেই সংগঠন একটি সেমিনারের আয়োজন করেছিল। উদ্দেশ্য ছিল ১৯৭১ সনের মহান মুক্তিযুদ্ধ এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে অর্জিত সংবিধান, সেই সংবিধান নিয়ে আলোচনা এবং আলোচনা করার জন্য যারা এসেছিলেন বা যাদের আসার কথা ছিল, তারা সবাই আইনঙ্গন এবং আমাদের দেশের যে বুদ্ধিবৃত্তিক যে জগৎ, সেখানে প্রথিতযশা নাগরিক, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী, সবাই আলোচিত। কিন্তু এই যে মঞ্চ ৭১, সেই মঞ্চ ৭১-এর মধ্যে আওয়ামী লীগের গন্ধ হয়তো ছিল, বা এই মঞ্চ ৭১ যারা নেপথ্যে থেকে এই সংগঠনটিকে দিয়ে অনুষ্ঠান করানোর চেষ্টা করছিলেন, প্রতিপক্ষ যারা আছেন, অথবা আওয়ামী লীগের প্রতিপক্ষ যারা আছেন, অথবা যারা নিজেদেরকে জুলাই আগস্ট বিপ্লবী মনে করেন, তারা এটাকে মনে করেছেন যে আওয়ামী লীগের আত্মপ্রকাশ করার বা কৌশলে রাজনীতিতে ফিরে আসার একটা চেষ্টা এখানে আছে। তো ঘটনা যাই হোক, সত্য বা মিথ্যা এটা আমরা বলতে পারবো না। এর কারণ হলো, আমাদের দেশে ইতিমধ্যে আমরা অনেকগুলো কথা শুনে আসছি। জনাব হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা, তিনি সেনা প্রধানের সঙ্গে ইতিপূর্বে তার একটা বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকের একটি বক্তব্য তিনি ফাঁস করে দিয়েছিলেন এবং সেটা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে ওই ব্যাপারে যে কথা বলা হয়েছিল সেটা প্রতিষ্ঠিত হয়নি, বরং হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছিলেন সেটা নিয়ে বেশ তোলপাড় এখনো চলছে। বক্তব্যটা এরকম ছিল যে সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে গেছেন এবং তিনি সহ তার যারা সহকর্মী রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে বাংলাদেশে একটি রিফাইন্ড আওয়ামী লীগ দরকার। অর্থাৎ যারা আওয়ামী লীগের অন্যায় করেছে, জুলুম করেছে বা যারা পালিয়ে গেছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে যারা ভালো আছেন তাদেরকে সংগঠিত করে যদি একটি আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হয়, তাহলে রাজনীতির শূন্যতাটা থাকবে না, নির্বাচনটি গ্রহণযোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে। তো এই যে বক্তব্যটি সত্য মিথ্যা জানি না, কিন্তু হাসনাত আবদুল্লাহ সাহেব এটা খুব রিগ্রেট করেছেন এবং ওখান থেকে রেগে মেখে চলে এসেছেন। আর সেনাপ্রধানও, তিনিও নাকি রাগ হয়েছেন, এরকম বক্তব্য বলা হচ্ছে। পরবর্তীতে আমরা জানলাম সেনাবাহিনীর পক্ষ থেকে যে সূত্রগুলো, সেখানে বলার চেষ্টা করা হয়েছে যে না, উনি তো সেনাবাহিনী ডাকেনি, হাসনাত আবদুল্লাহরাই তারা বহু চেষ্টা তদবির করে সেনাপ্রধানের সঙ্গে একটি বৈঠক করার জন্য তারা আকুতি জানিয়েছিলেন, এর কারণে একটা বৈঠক হয়েছে। এখানে এই ধরনের কোনো আলাপ আলোচনা হয়নি। এনিওয়ে, যেটা বাতাসে ভাসছে সেটি হলো, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসন করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র ABC প্ল্যান নিয়ে চেষ্টা চালাচ্ছে রাজনীতি পুনর্বাসনের জন্য। ২ নম্বর হলো অজিত দোভাল, একটা হলো র সরাসরি এখানে পার্টি রাজনীতি করার জন্য চেষ্টা চালাচ্ছেন এবং এই লক্ষ্যে দিল্লিতে এবং যাকে বলা হয় কলকাতাতে আওয়ামী লীগের একাধিক অফিস প্রতিষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে প্রতি মুহূর্তে তারা ম্যাটিকুলাসলি বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাচ্ছেন। এগুলো একটা খবর আরও ১ মাস ১.৫ মাস আগের। রিসেন্ট যে খবর সেটা হলো যে এস আলম ৪,৫০০ কোটি টাকা তিনি বিনিয়োগ করেছেন বা শেখ হাসিনাকে দিয়েছেন। ক্যাশ ২,৫০০ কোটি টাকা, আর কমিটমেন্ট আরও ২,০০০ কোটি টাকা দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশের রাজনীতিকে অস্থির করা, আওয়ামী লীগের অনুকূলে নেওয়া, নির্বাচনকে বানচাল করা, শেখ হাসিনাকে ফেরত আনা, এই কাজগুলো করা হবে বলে দেশের মূল ধারার গণমাধ্যমগুলো ফাটিয়ে ফেলেছে এই খবরে। ফলে সংগঠনের জনমনে একটা আতঙ্ক, ভীষণ রকম আতঙ্ক। এর বাইরে যেটি ফুস হয়, ফাঁস হয়, সেটা হলো গোয়েন্দা সংস্থাগুলো এখনও চেষ্টা চালাচ্ছে একটি রিফাইন্ড আওয়ামী লীগ
সংগঠিত করার জন্য, গড়ে তোলার জন্য। আর রাজনৈতিক দলগুলো তারা আওয়ামী লীগের ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার জন্য এনসিপি, তারপরে জামাত, বিএনপি সবাই চেষ্টা করছে, এমনকি ছোট ছোট রাজনৈতিক দলগুলো তারাও চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো নিজেদের পক্ষে আনার জন্য, এবং এলাকাতে গিয়ে নানা রকম নাটক তৈরি হচ্ছে। যেমন ধরুন, বিএনপি নেতাকর্মী তারা এক জায়গায় একটা মব করলো, তারপর একটা মামলা হলো, তারপরে পুলিশ আসলো, বাড়িতে গিয়ে সেখানে হুম্বিতম্বি হলো সকালবেলা বা রাতে। এখন 24 ঘন্টা না যেতেই বিএনপির প্রতিপক্ষ জামাতের যারা নেতা রয়েছেন তারা সেই বাড়িতে গেল, সালাম জানালো, আশ্বাস দিল, প্রশ্বাস দিল এবং সহযোগিতার করার কথা বলল। ফলে যারা ভিকটিম তারা মনে করলো যে আহা, কি ফেরেশতার মতো মানুষ। এভাবে সারা বাংলাদেশে প্রতিদিনই নাটক হচ্ছে, মব হচ্ছে, হাজার হাজার ঘটনা ঘটছে, মামলা হচ্ছে, মোকদ্দমা হচ্ছে। আর যারা করছে তাদেরকে ভিলেন বানিয়ে অপরপক্ষ নায়ক সাজার চেষ্টা করছে। কোথাও জামাত নায়ক হওয়ার চেষ্টা করছে এবং বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে, কোথাও বিএনপি নায়ক হচ্ছে, জামাতকে ভিলেন বানানোর চেষ্টা করছে। এবং এই জায়গাগুলো মানে এত বেশি রাজনীতির জন্য সংকটাপন্ন হয়ে পড়েছে, ফলে বিশ্বাস এবং আস্থা কোথাও নেই। প্রতিটি মুহূর্তে যাকে বলে একটা হই হুল্লোড় অবস্থা। তো যেটা বলছিলাম যে এই যে প্রক্রিয়াগুলো চলছে তার বাইরে সবচেয়ে ডেঞ্জারাস 3টি বিষয় এই মুহূর্তে আমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। 1 নম্বর হলো ভারত ইনসার্জেন্সি চালাবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেবে, জাস্ট লাইক একজন প্রধানমন্ত্রী কোনো রকম পদত্যাগ কিচ্ছু না, তিনি বাংলাদেশ থেকে ভারতে বেড়াতে গেছেন, ভারত আবার তাকে তাদের বোনকে বাংলাদেশে বসিয়ে দিয়ে গেল। এই কথা কি হচ্ছে না বলেন? এরকম কথা হচ্ছে। 2 নম্বর হলো মায়ানমার সীমান্ত, সেখানে পার্বত্য চট্টগ্রামগুলোকে আলাদা করে সেখানে একটা আলাদা রাষ্ট্র গঠন করা, তারপরে খ্রিস্টান রাষ্ট্র গঠন করে, এটা শেখ হাসিনার জমানা থেকে আমরা শুনে আসছি এবং সেটা এখন খুব বেশি আলোচনা হচ্ছে এবং ওখানকার পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর বলেছিল যে রোহিঙ্গারা চলে যাবে, যাওয়া তো দূরের কথা, তার আমলে আরও প্রায় 2 লক্ষ নতুন রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। খালি রোহিঙ্গা না, আরাকান আর্মির লোকও দিদারসে বাংলাদেশে ঢুকছে, যারা মানে মায়ানমার সেনাবাহিনী ধাওয়া খাচ্ছে তারা ঢুকছে। আবার মায়ানমার সেনাবাহিনীর যে ওদের যে বর্ডার গার্ড যারা রয়েছে তারাও আরাকান আর্মির হাতে পরাজিত হয়ে অস্ত্র শস্ত্র সহ নাপ নদী পার হয়ে এসে বাংলাদেশ বিজিবির কাছে তারা আত্মসমর্পণ করছে। ফলে বোঝার চেষ্টা করুন যে কক্সবাজার, উখিয়া, টেকনাফ এবং বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি এইগুলোর যে সীমান্ত এবং গহীন অরণ্য, যেখানে মানে যাকে বলা হয় মায়ানমারের সন্ত্রাসী গ্রুপ, আরাকান আর্মির গ্রুপ এবং বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী রয়েছে, যারা পাহাড়ি অঞ্চলকে ঘিরে আলাদা একটা রাষ্ট্র করতে চায়, তারা রীতিমতো পুরো এলাকাকে একটি অভয়ারণ্য হিসাবে গড়ে তুলেছে। অন্যদিকে যারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চান তারা বাংলাদেশে এই যে আশ্রয় নেওয়া 15 লক্ষ রোহিঙ্গা, এখন এই নতুন হিসাব অনুযায়ী এই 15 লক্ষ রোহিঙ্গার মধ্যে বিরাট একটি অংশ রয়েছে যারা সরাসরি বহু বছর ধরে, সেটা আরসা বলেন, আরাকান আর্মি বলেন কিংবা মায়ানমারের সেনাবাহিনী বলেন, তাদের সঙ্গে যুদ্ধ করে AK-47 থেকে শুরু করে পৃথিবীর এমন কোনো মানে যাকে বলে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নেই, এগুলো তারা চালাতে জানে না। তারা মানে কি বলবো, ইয়াবা থেকে শুরু করে অন্য যে কোনো পাচার কর্ম থেকে শুরু করে দুর্ধর্ষ, এই রোহিঙ্গারা প্রচণ্ড দুর্ধর্ষ। সেই রোহিঙ্গাদের উপর ধর্মীয় আধিপত্য বিস্তার করে তাদের মাধ্যমে একটা গেরিলা ধর্মীয় বাহিনী, উগ্র বাহিনী গড়ে তোলার জন্য যে কি চেষ্টা হচ্ছে এটা বাংলাদেশে বসে টের পাবেন না, মায়ানমারে গেলে টের পাবেন, রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে গেলে টের পাবেন, আর ব্যাংকক, কম্বোডিয়া এই সমস্ত দেশে যে সকল এই রোহিঙ্গাদের সংগঠন রয়েছে সেখানে গেলে টের পাবেন যে ওখানে কি অবস্থা তৈরি হয়ে গেছে। ফলে পুরো কক্সবাজার, রাঙ্গামাটি মানে পার্বত্য অঞ্চল, পার্বত্য চট্টগ্রামকে নিয়েই আমরা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে আছি। এর বাইরে চট্টগ্রাম বন্দর, সেই চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, এটা নিয়েও কিন্তু আমাদের টেনশন কম নয়। এই টেনশনের মধ্যে যখন মঞ্চ 71 নামে একটি সংগঠন, হোয়াট এভার মেবি, তারা যখন
একটা অনুষ্ঠান করার চেষ্টা করলেন এবং সেখানে লতিফ সিদ্দিকী, যিনি একসময় আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তারপর আওয়ামী লীগ থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন। এখন তার বয়স 88 বছর, বয়োবৃদ্ধ, রোগাক্রান্ত, কিন্তু তাকে দেখেই মানুষের শেখ হাসিনার কথা মনে পড়ে গেছে। তাকে দেখেই তার অতীত যে কর্মকাণ্ড, একটা সময় তিনি ইসলামের বিরুদ্ধে, হজের বিরুদ্ধে কি বলেছিলেন, অথবা তিনি নাস্তিক কিনা, এই বিষয়গুলো মনে পড়ে গেছে। ফলে ওখানে মব হয়েছে, খুব ছোট একটা মব। যারা এসেছেন সাকুল্য হয়তো 20-25 জন লোক ছিল, এবং এটা যে আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান ছিল না, কিংবা শেখ হাসিনার সঙ্গে বা ছাত্রলীগের সঙ্গে, যুবলীগের সঙ্গে কোনো সংযোগ ছিল না, এটা স্পষ্ট বোঝা যায়। এর কারণ হলো এই 20-25 জনের একটি মব রিপোর্টার্স ইউনিটির মতো জায়গাতে যে কোনোভাবে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের ছিল এবং এখনও আছে। তো সেটা দেখা গেল এই যে কয়জন লোক এখানে এসেছেন, তারা দিদারসে মার খেয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন। এতে থেকে বোঝা যায় যে মূল আওয়ামী লীগের সঙ্গে এদের কোনো সংযোগ নেই। দ্বিতীয়ত হলো যে এখানে যেটা হতে পারে সেটা হলো যে গোয়েন্দা সংস্থাগুলো যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ সৃষ্টি করার কথা বলেছে, তারা হয়তো তাদেরকে এখানে বলেছে তোমরা করো, আমরা আছি। এরাও বেকুবের মতো এখানে এসেছে। কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো যা হয়, তারা সবসময় করে কি, ওই সামনে নামিয়ে দিয়ে তারা তামসা দেখতে থাকে। যদি বিজয়ী হয় তাহলে সে ফুলের মালা পরায়, আর যদি দেখে যে বিজয়ী হয় না তাহলে তারা পালিয়ে যায়। এই যে ধরুন এই যে নুরুর যে ঘটনাটি, যেটা জাতীয় পার্টির সঙ্গে যে মারামারিটি হলো, এটা, তারপর এর আগে একবার আরেকটি গ্রুপ, গণ অধিকার পরিষদের যে আমতারেকের আরেকটা গ্রুপ, তারাও কিন্তু জাতীয় পার্টি এই অফিস দখল করার জন্য এর আগে চেষ্টা করা হয়েছিল, এবং তখনও কিন্তু তারা বেদমভাবে মার খেয়েছিল সেখানে। আর এবার নুরু, মানে গণ অধিকারের দুটো গ্রুপে কিন্তু জাতীয় পার্টি অফিস দখল করতে গেছে, বা ওখানে মব তৈরি করতে গেছে, বা জাতীয় পার্টি বন্ধ করতে গেছে। এটা সহজ ঘটনা নয়। এর পেছনে অনেকগুলো গোয়েন্দা সংস্থা এবং অনেকগুলো শক্তি, তাদের অর্থ আছে, বিনিয়োগ আছে, এবং এখানে অনেক কূটকৌশল আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন এরা পরাজিত হয়েছে, ওই যে পিছনে যারা মদতদাতা, এখন আর আপনি তাদের কাউকে পাবেন না। আর যারা এখানে পরাজিত হয়েছে, মার খেয়েছে, তারা এই কথা বলতেও পারবেন না যে আমরা এই কারণে ওখানে গিয়েছিলাম। তো ক্লোজ দিস চ্যাপ্টার। সিমিলারলি সিপিবির অফিস দখল করা, তারপরে বঙ্গভবন দখল করা, এগুলো নিয়েও কিন্তু বেশ কয়েকটি মব হওয়ার চেষ্টা করেছে, এবং প্রতিটি মবের পিছনে এরকম এই নানা রকম ঘটনা ছিল। তো এরকম কোনো ঘটনা মঞ্চ ৭১-এর যারা উদ্যোক্তা তাদের পেছনে ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু ঘটনা যেভাবে ঘটেছে, অর্থাৎ মব যেভাবে ঘটেছে, আর যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তারপরে সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না, এরপরে লতিফ সিদ্দিকী সাহেব, তারা যেভাবে গ্রেপ্তার বরণ করেছেন, ফলে পুরো সংগঠনটি জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং যারা মব করেছেন তাদের সবার ব্যাপারে মানুষের একটা লানত এখানে চলে এসেছে। এটা হলো বাস্তবতা। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত থাকুক বা না থাকুক, পুরো জিনিসটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে। আর প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আসছে, জামাত ইসলামের নাম, তারা এর সঙ্গে জড়িত থাকুন বা না থাকুন, কিন্তু আলটিমেটলি রাজনীতিতে তারা একটা জটিল অবস্থার মধ্যে পড়েছেন, এবং পুরো এই মবের ঘটনাটি পুলিশের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি মারাত্মক প্রশ্নবিদ্ধ করেছেন, এবং এখানে বিএনপি চমৎকারভাবে খেলে দিয়েছে। বিএনপি এটা নিয়ে কোনো রকম টুশব্দ করেনি, এটা নিয়ে তেমন কোনো মন্তব্য করেনি, পক্ষও করে নাই, বিপক্ষও করেনি। ফলে কি হলো, এখানে যে একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেই পরিস্থিতির পরপরই, মানে মঞ্চ ৭১-এর পরপরই যখন জাতীয় পার্টির এই ঘটনাটি ঘটল, এবং জাতীয় পার্টির এই ঘটনার সঙ্গে সঙ্গে আবার এই যুগপৎভাবে, মানে মঞ্চ ৭১ এই ঘটনা, জাতীয় পার্টির অফিস ভাঙচুর বা দখল করার এই ঘটনা, এরপরে দিনাজপুরে একটা মব হয়েছে, বিশাল একটা মব হয়েছে, সেই মবের ঘটনা, এরপর রাজবাড়িতে একটা মব হয়েছে, সেখানে একটা মাজার ভাঙতে যাওয়ার যে ঘটনা, তারপর এই যে বুয়েটের যারা ছাত্রছাত্রী, তারা যমুনা অভিমুখে যে মার্চ করেছিল, মার্চ ফর যমুনা, সেটা নিয়ে যা হয়েছে পুলিশের সাথে সেই ঘটনা, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এখন যাকে বলা হয় পুলিশের যিনি কর্তা, উপদেষ্টা যিনি রয়েছেন তিনি, এবং আরেকজন বিশেষ সহকারী রয়েছেন খোদাবক্স চৌধুরী, এবং পুলিশের আইজি, তাদেরকে নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে যে প্রতিক্রিয়া হচ্ছে, এবং রাজপথে যে প্রতিক্রিয়া হচ্ছে, এগুলো আলটিমেটলি
সব কিছুই জুলাই আগস্ট বিপ্লবের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে সাংঘর্ষিক। যা কিছু হচ্ছে তা সব কিছুই সামনে যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে তার সব কিছুর সঙ্গে সাংঘর্ষিক এবং অনিশ্চয়তা তৈরি করেছে। যা কিছু হচ্ছে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সরকারের সঙ্গে রাষ্ট্রের দুটো গুরুত্বপূর্ণ সংস্থা পুলিশ এবং সেনাবাহিনী, তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। আর এই সকল দূরত্বের ফলে বলেন তো লাভ হবে কার? এই কথাটা একটু চিন্তা করতে থাকুন। আর যারা জুলাই আগস্ট বিপ্লবী যোদ্ধা, তারা যদি এই বিষয়গুলো সতর্ক না হন, চিন্তা ভাবনা না করেন, তাহলে অতীতের যে সকল বিপ্লবীদেরকে খেয়ে ফেলেছে, বাংলাদেশেও তার ব্যতিক্রম হয়তো হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।